ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছেন সাইফুল। ঘটনাটি 2016 সালের এপ্রিলের 17 তারিখ, বারটা ঠিক মনে নেই। ঘটনাটি আমার এক আত্মীয়র সাথে ঘটা। তিনি আমার দূর সম্পর্কের চাচি হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মাদলা নামক একটি গ্রামে বাস করেন। গ্রামটা আসলে আর 5টা গ্রামের মতো নয়। ছোট বড় পাহাড়ে ঘেরা একটা বিশাল ফসলের মাঠ। ওই এলাকায় পাহাড়গুলোকে মোড়া বলা হয়। তখন চাচিদের নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। পুরো কাজের দায়িত্ব ছিল চাচির ভাই মামুনের ওপর। বর্ষাকালে ফসলের মাঠগুলি পানির নিচে তলিয়ে যায়। বর্ষাকাল শেষ হওয়ার পর জমির পানি নেমে গেলে ছোট ছোট পুকুর ডোবা গোলাতে জমা হয়। ওই পানির সাথে ছোট বড় মাছগুলো পানির পুকুরে ডোবায় চলে আসে। তেমনি এক জমির পাশে আমার চাচিদের একটা ডোবা ছিল। সেইখানে একদিন মাছ ধরার জন্য যাই। আমার চাচির মামা অর্থাৎ মামুন সাহেবের মামা তাকে মাছ ধরতে যাওয়ার জন্য বলেন। আমার চাচির ভাই মামুন ঘর তোলার কাজে ব্যস্ত থাকার কারণে মাছ ধরতে যেতে পারেননি। ওনাকে অনেকবার বলা হলে তার মামাকে বলেন, মামা আমি ঘরের কাজে একটু বেশি ব্যস্ত, আমি যেতে পারবো না, আপনারা যান। তখন ওনারা চলে যান। কিছুদিন পর মামুন মামা বাজারে যান বাড়ির কাজের কিছু জিনিসপত্র ক্রয় করার জন্য। ঠিক তখনই মামার সাথে দেখা হয়। আর তখনই তিনি বলে ওঠেন, মামুন আজ রাতে রেডি থাকিস, পশ্চিম জমির পাশের ডোবায় মাছ ধরতে যাব। দেখে আসলাম অনেক মাছ আছে ওখানে, রাতে ডাকলে চলে আসিস। আর হ্যাঁ, বাড়ির পুরনো ওই বড় দাটা নিয়ে আসিস, শিয়াল কুকুর আক্রমণ করলে তাড়ানো যাবে। পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে বেশি রাতে শিয়ালের উপদ্রব বেড়ে যায়, আর কম মানুষ পেলে এরা আক্রমণ করে বসে। তাই সাবধানজনিত কারণেই দা নিতে বলেছিলেন সাথে। ঠিক মামুন সাহেব তার কথা মতো রাতে প্রস্তুত। আনুমানিক রাত 10টা-11টার সময় কেউ একজন তাকে ডাকে মামার নাম ধরে। মামুন মামাও 7-5 না ভেবে মামাই এসেছেন মনে করে বেরিয়ে পড়েন। ঘর থেকে বেরিয়ে দেখেন তার কিছু দূরে উনি দাঁড়িয়ে আছেন সামনের দিকে ফিরে। তখনই উনি আবারও বলে ওঠেন, বলেছিলাম না সাথে দা নিতে নিয়েছিস তো? মামুন মামা হ্যাঁ সূচক জবাব দিয়ে চলতে শুরু করেন। পাহাড়ি রাস্তা, ফসলি জমির আইল পার হয়ে যান ডোবার দিকে। এর মাঝে মামুন মামা খেয়াল করেন তার মামা তার সাথে কোনো কথা বলেননি, আর তার থেকে একটু সামনে হাঁটছেন। তার কেমন সন্দেহ হয় এই বিষয়টা। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যান কাঙ্ক্ষিত গন্তব্যে। মামুন মামাকে তার মামা বলেন, টর্চটা পানিতে মার। মামুন মামার কথা মতো টর্চ পানিতে মারতেই বড় রকমের শোল মাছ দেখা যায়। তবে এত বড় শোল মাছ তিনি কখনো আগে দেখেননি। আরেকটু ব্যাপার লক্ষ্য করেন, তা হলো ওই মাছগুলোর চোখ অস্বাভাবিকভাবে বড় ছিল, যা প্রায় মানুষের চোখের মতো দেখতে। ঠিক তখন মামুন মামাকে তার মামা বলেন, দাটা বের কর, এটা চল দিয়ে ধরতে পারবি না? তুই আস্তে করে পানিতে নেমে দা দিয়ে আগে কোপ দে, তাহলে মাছটা ধরা যাবে। মামা তখন কথা মতো পানির দিকে যেতে লাগলেন। যেই পানিতে নামবেন হঠাৎ করেই মনে পড়ল কিছুদিন আগেই তো এখানে মাছ ধরল, আর মামাও আসতে বলল। আমি ব্যস্ততার কারণে আসিনি, তাহলে এত বড় মাছ এখানে কিভাবে আসলো? ওগুলো ভাবতে ভাবতে মামা পেছনে ঘুরে তাকালেন, আর তখনই দেখলেন যাকে এতক্ষণ মামা ভেবেছিলেন পেছন পেছন আসছিলেন তিনি মামা নন। একটা বিকট চেহারা নিয়ে অস্বাভাবিকভাবে তাঁর সামনে দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন খারাপ কিছুর পাল্লায় পড়েছেন। তখন হাতে দা নিয়ে ওপরের দিকে উঠতে লাগলেন। ঠিক তখনই দেখলেন ডোবার শোল মাছগুলো একে একে তার সামনে চতুর্পাশে একটা শেয়ালের মতো আকৃতি তৈরি করেছে। আর সেই অশরীরীগুলো ওনার ওপরে যখনই ঝাঁপিয়ে পড়বে, ঠিক তখনই মামুন মামা আল্লাহর নাম নিয়ে দা সামনের দিকে দিয়ে এপাশ ওপাশ করে এলোপাথারি কোপ চালাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে মামা দেখতে পেলেন সব উধাও। উনি যার সাথে এসেছিলেন সেও নেই, পুরো অন্ধকার। মামা সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন তিনি প্রাণপণ দৌড়াতে থাকেন, আর শুনতে পান পেছন থেকে উচ্চ স্বরে কিছু চিৎকার। উনি দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে এসে বেহুশ হয়ে যান। সেই চিৎকারের আওয়াজে তার বোন ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মামুন মামা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে কয়েকজন ধরাধরি করে ঘরে নিয়ে আসে, পানি ঢালতে থাকে। কিছুক্ষণ পর মামুন মামার জ্ঞান ফিরে আসলে জিজ্ঞেস করা হয় কি হয়েছে, এত রাতে কোথায় গিয়েছিল? মামুন মামা ভয়ের কারণে কিছুই বলতে পারেন না। তীব্র শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। চাচি সব বুঝতে পারেন খারাপ কিছুর পাল্লায় পড়েছিল। সকালবেলায় চাচি আমাদের বাড়িতে একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ বাড়ির উঠোনের একটা কোণায় একটি বৃত্ত আঁকেন এবং তার মাঝখানে মামুন মামাকে বসান এবং জিনের মাধ্যমে
ঘটনার বিবরণ শুনতে থাকেন। ওই রাতে মামুন মামাকে যে ডাকতে এসেছিল সে মূলত মামুন মামার মামা ছিল না, সে ছিল একটি ভয়ঙ্কর পিশাচ। আর ডোবার পাশে যখন অনেকগুলো শেয়ালের আক্রমণ হয়েছিল সেগুলো ছিল পিশাচ। আমার মামা দা দিয়ে এলোপাথারি কোপ দেওয়ার কারণে 2টা পিশাচ সেখানেই মারা যায়। সেই কারণে পিছনে বিভৎস চিৎকার শুনতে পান মামা। তখন কবিরাজ মামাকে পানি পরা দেন, তাবিজ দেন হাতে বেঁধে। যাওয়ার সময় বলে যান 41 দিন কোনোভাবেই বাড়ি থেকে বের হওয়া যাবে না, আর যদি বের হন তারা প্রতিশোধ নিবে যেভাবেই হোক। কিছুদিন যেতে না যেতেই মামা সুস্থ হয়ে ওঠেন একদম স্বাভাবিকভাবে। মামা ভাবেন সব ঠিক হয়ে গেছে। 11 দিনের সময় বাড়ি থেকে বেরিয়ে যান। আর ওই দিন সন্ধ্যার সময় মামা বাড়ি ফেরেন উন্মাদ অবস্থায়। ঠিক তার পেছন পেছন 2টা কুকুর বাড়িতে প্রবেশ করে। চাচি বাড়ির আরো লোকজন মামাকে বদ্ধ উন্মাদ দেখে তাকে বেঁধে রাখেন আর কবিরাজকে খবর দেন। তিনি মামাকে দেখে বলেন, এখন এসব আর তার আয়ত্তের বাইরে, তিনি কিছু করতে পারবেন না। ক্ষমা চেয়ে চলে যাওয়ার সময় তিনি বলেন যে কুকুর 2টা তার পেছন পেছন এসেছিল এদের যেন কোনো ক্ষতি না করা হয়, এই বলে তিনি বিদায় নেন। দিনে দিনে অনেক কবিরাজ ফকির মামাকে দেখানো হয়, কিন্তু কেউ কোনো কিছু করতে পারেনি। আজ পর্যন্ত মামা বদ্ধ উন্মাদ, মানে পাগল। এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি সিলেক্টেড হলে প্লিজ জানাবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরও ঘটনা আছে, ঘটনাগুলো একদিন লিখে পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক সেই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন রাসেল ভাই, ইয়াসির আরাফাত এই বলে ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াসির আরাফাত, আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ভালোর দলে আছি। এবং আজকেও আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম ঠিকানা প্রকাশের সমস্যা নেই। আমি আব্দুল্লাহ আল মাসুম, লিখছি দিনাজপুর জেলার হাকিমপুর থানার একটি গ্রাম থেকে। আমি ভূত.com এর নিয়মিত শ্রোতা এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবার। আমার যোগাযোগ নাম্বার, এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তিনি লিখছেন, আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নানার সাথে ঘটে যাওয়া। আমার নানার বয়স বর্তমানে 103 বছর। এখনো আলহামদুলিল্লাহ খালি চোখে দেখতে পান সবকিছু। আমার নানা বাড়ি ছিল আমার বাড়ি থেকে 7 কিলো রাস্তা। মাঝে মাঝে মামাতো ভাইরা এক হয়ে নানার কাছে ভূতের গল্প শোনা হতো। বলে রাখা ভালো, আমার নানার বাবা ছিলেন একজন বড় মাপের কবিরাজ। এলাকায় তার নাম ডাক ছিল। আর আমার নানাও একজন ছোটখাটো কবিরাজ। ছোটখাটো সমস্যা বা পানি পড়া ইত্যাদির জন্য আমার নানা পুরো গ্রামে বেশ নাম করেছিলেন। ঘটনায় আসা যাক। নানা আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। আমি তখন 23 বছরের যুবক। পড়াশোনার পাশাপাশি একটা মিলে কাজ করতাম। আমার সাথে আমার বন্ধুরাও কাজ করত। একদিন সবাই মিলে ঠিক করি কালকে যেহেতু ছুটির দিন, সবাই মিলে সাগরালের বিলে মাছ ধরতে যাব। সেই সময় বিলে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু ওই বিলে ভয় কেউ যেত না। সবাই বলতো ওই বিলে অনেক রহস্য আছে। আমি সবাইকে বললাম মাছ ধরতে যাওয়ার কথা, কিন্তু আমি আর একজন ছাড়া কেউ যেতে রাজি হলো না। কি আর করার, আমি সেই একজন বন্ধুকে বললাম রাতে আমাকে ডেকে দিস, বলে আমি চলে আসলাম। তখন গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, সেজন্য গ্রামে একটু রাত হলেই সবাই যার যার ঘরে ঢুকে যেত। আমার সেই বন্ধুটা আমাকে ডাকতে আসে এক সময়। আমি অর্ধেক ঘুম ঘুম চোখ নিয়ে শুনতে পাই বাইরে কড়া নাড়ছে সে, এবং আমাকে ডাকছে। আমি উঠে হালকা মুখে পানি দিয়ে চলে গেলাম গেট খুলতে। দেখি বন্ধুটা বলছে তাড়াতাড়ি চল, ভোরের আলো ফুটবে তো। বলে আমরা দুজন মাছ মারা পাঁচা এবং ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা হাঁটছি একসাথে, কিন্তু আমি লক্ষ্য করলাম
আমার বন্ধু যে বেশি কথা বলে সেই বন্ধু আজকে বেশ চুপচাপ হেঁটে যাচ্ছে, শুধু যে কথা বলছে সেটার উত্তর দিচ্ছে। এমনভাবে চলতে চলতে আমরা পুকুরের কাছে আসলাম এবং পাচা দিয়ে মাছ মারা শুরু করলাম। মাছ মারতে মারতে একসময় পুকুরের পাড়ে থাকা বট গাছের নিচে আসলাম এবং দেখলাম সেখানে কিছু হাড় পড়ে আছে। আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে মাছ ধরতে থাকলাম। একসময় আমার চোখ পড়লো একটা বড় বোয়াল মাছের ওপরে, কিন্তু সেটাকে দেখে স্বাভাবিক মাছ মনে হলো না। মাছের বিবরণ দিতে গেলে বলা যায় মাছের নাকে ছিল নাকের ফুল, কানে ছিল কানের দুল এবং সিঁদুর লাগানো। মাছের চোখ ছিল বিশাল বড় আকারের। এটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং পেছনের দিকে ছুটতে থাকি। ছুটতে ছুটতে আমার বন্ধুকে খুঁজতে থাকি, কিন্তু আমার বন্ধুকে কোথাও খুঁজে পাই না। একসময় চাপা গলায় পেছন থেকে একটা মহিলা কণ্ঠ বলে ওঠে, আমাকে আঘাত করলি কেন? আঘাত কর, তোর কি অবস্থা করে সেটা দেখ। বলে সেই মাছটি ধীরে ধীরে একটা কালো কুচকুচে আকার ধারণ করে। আমি রাস্তা খুঁজে না পেয়ে জমির মাঝখান দিয়ে পালাতে থাকি এবং কাদার ভেতর আমার পা আটকে যায়, যার কারণে আমি পড়ে যাই এবং অবয়বটা আমাকে কাদায় এক প্রকার ঠেসে ধরে, যার কারণে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। আমি কোনোভাবে সেখান থেকে ছাড়া পেয়ে উঠে দৌড় দেই, কিন্তু মনে হচ্ছিল আমি ক্লান্ত আর দৌড়াতে পারছি না। একটা সময় কবরস্থানের কাছে এসে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার আর কিছু মনে নেই। পরে আমার হুঁশ আসলে আমি দেখি আমি সেখানেই পড়ে আছি। আমার সারা শরীরে ব্যথা। ততক্ষণ সকাল হয়ে গেছে। কিছুক্ষণ বসে থাকতে থাকতে সামনে দিয়ে আমার পাড়ার একটা লোক যাচ্ছিল। আমাকে এভাবে দেখে সে তার ভ্যানে তুলে আমাকে বাসায় পৌঁছে দেয়। বাসায় আমার অবস্থা দেখে তোর নানি কান্নায় ভেঙে পড়ে। আমি সান্ত্বনা দিয়ে কোনোভাবে তাকে বুঝিয়ে শান্ত করি এবং গোসল দিয়ে কাটা জায়গাগুলোতে হলুদ দেই এবং রাতের ঘটনা খুলে বলি। আশ্চর্য বিষয়, সেখানে আমার সেই বন্ধু আমাকে দেখতে আসে। আমি তাকে বলি, তুই আমাকে ছেড়ে পালিয়ে আসছিস কেন? আমার বন্ধু বলে সে মাছ ধরার পাচাটা একটু ঠিক করছে। ঠিক করার সময় হুট করে তার হাত কেটে যায়। আমি খেয়াল করলাম তার হাত অনেকখানি কাপড় দিয়ে মোড়ানো এবং সে সেই রাতে মাছ ধরতে যাওয়ার জন্য ডাকতেও আসেনি। এটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। তাহলে কাল রাতে আমাকে কে ডেকে নিয়ে গিয়েছিল? এটা ভাবতে ভাবতে চিন্তামগ্ন হয়ে যায়, কিন্তু কিছু খুঁজে পাই না। তারপর আমার অনেক দিন জ্বর ছিল। নিজের পানি পড়া নিজে খেয়ে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে পড়ি। এই বলে নানা তার গল্প শেষ করে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা আজকের মতো এখানেই